শেষ পর্ব। দিন গিয়ে কয়েক মাসে পরিণত হয়েছে, শিখার বাচ্চা হওয়ার সময়টা ঘনিয়ে আসছে। অপরিপক্ক বয়সে গর্ভধারণ করার ফলে শরীরে নানা রোগে ভুগছে মেয়েটা। ভরা পেট নিয়ে চলাফেরা করা দায় হয়ে আসছে আজকাল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে, তার হাত পা ফুলে গেছে। সেদিন হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে আসার পর ডাক্তার শিখাকে সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছিল। কিন্তু হায়, সেই বেড রেস্ট কি তার কপালে ছিল? একদম না। অসুস্থ শরীর নিয়েও করতে হয়েছে সংসারে হাড় ভাঙা খাটনি। কেউ কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মেয়েটার জীবন মরণের সময়টাও তার অর্ধাঙ্গীন সেই দায়িত্বহীন পুরুষই হয়েই বয়ে গেল। তবুও শিখা ছিল নির্বাক। তার যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যাওয়ার মতো নির্দিষ্ট কোনো আশ্রয় নেই। শত কষ্টের পরেও ছোট্ট সোনামণির আগমনে প্রহর গুনছে একজন নবীন মা। শত ব্যথার মাঝে এতটুকু তার প্রশান্তি। মেঘলা আচ্ছন্ন একটি দিন, সকাল থেকে মৃদু হাওয়া, টিপটিপ বৃষ্টি, ভালো লাগার মতো একটা সন্ধ্যা। বিছানার এক কোণে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আজান। তারই পাশে শুয়ে আশপাশ করছে শিখা। মা এই নামাজ পড়ে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল সে, কিন্তু শরীরে এতটুকু শান্তি পাচ্ছে না মেয়েটা। অদ্ভুত এক অশান্তিতে আনচান করছে মন। শুয়ে কোথাও কিঞ্চিত স্বস্তি নেই যেন। বাচ্চাটা পেটে কিক মারছে, পেট ধরে ব্যথা কোকিয়ে উঠে মেয়েটা। শিখার এত নড়াচড়ার কারণে ঘুমে ব্যাঘাত ঘটছে। আজান পর মধ্যে মেজাজ বিগড়ে গেল তার। হঠাৎ কিঞ্চিত দমকে আজান বলে উঠল, কি হয়েছে তোমার শিখা? পাশে বসে এত নড়াচড়া করছে কেন? দেখলে তো মাত্রই একটু দু চোখ এক করলাম, এরই মধ্যে তোমার অশান্তি শুরু হলো গেল। সমস্যা কি তোমার? এতটুকু শান্তি দিচ্ছ না আমায়? শিখা আজানের ডান হাতটা নিজের পেটের উপর রেখে অসহায় কণ্ঠে শুধালো, দেখুন না বাবু, এখানে বারবার কিক মারছে, আমার একদম কলিজায় লাগছে। 10টা মাস সহ্য করে আসছে আমি এরকম হাজারটা অসহ্য যন্ত্রণা, আর আপনি এতটুকুতে হাঁপিয়ে গেলেন? পাশে অসুস্থ বউ থাকলে এতটুকু তো অশান্তি হবে। সবসময় একরকম ধমকিয়ে আসলে আপনি কখনো বুঝতে চেষ্টা করেননি আমাকে। একদিন শত অভিযোগ নিয়ে নিখোঁজ হব, সেদিন ঠিকই খুঁজবেন। আজান নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, হয়েছে, ঢং করো না, আমি টায়ার্ড শিখা, আজকে প্রচুর খাটনি গিয়েছে শরীরে, আমাকে ঘুমাতে দাও, বিরক্ত করো না। অন্য পাশে মুখ করে পুনরায় শুয়ে পড়ল আজান। অসুস্থ বউটাকে এসব কথা নিছক ঢং লাগছে তার কাছে। হতাশ হলো শিখা। তপ্ত এক শ্বাস ছেড়ে বলল, লোকে বলে পুরুষ মানুষ নারীর ছোঁয়া পাইলে এমনিতে বদলে যায়, সেখানে আমি মেয়ে, আপনার নামে আমার আস্ত জীবনটা উৎসর্গ কইরা দিলাম, তাও আপনার ভালোবাসা আমার ভাগ্যে জুটলো না? আপনি বড্ড পাষাণ পুরুষ। কথার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দিল না আজান। শিখা জবাবের অপেক্ষাও করলো না। স্বামীর ঘুমের ডিস্টার্ব হবে ভেবে ভরা পেট নিয়ে পা টিপে টিপে পাশের রুমে চলে গেল। রুমে পা রাখতে না রাখতে নিচ থেকে ভেসে আসলো রেহেনা বেগমের বাস খাই কণ্ঠ, বৌমা সন্ধ্যা হলো সেই কখন, আমার চাটা কি পাবো নাকি? তুমি জানো না সন্ধ্যায় চা না হলে আমার চলে না? এখনো রুমে ঘাপটি মেরে বসে কি করছো তুমি? রাতের রান্নাটাও এখনো করনি। আজকাল কাজে ফাঁকি দেওয়া কি তোমার স্বভাব হয়ে গিয়েছে? জমিদারি ভাব ছেড়ে দ্রুত নিচে এসো। শিখা আর বসতে পারল না। অচল শরীরটা টানতে টানতে রান্নাঘরে যেতে হলো। দাঁড়াতে পারছে না, নড়তে পারছে না মেয়েটা। খুব করে কান্না আসছে তার। অসহায় লাগছে নিজেকে, অথচ শাশুড়ি তার আয়েশ করে টিভি সিরিয়াল দেখছে। পর মুহূর্তে পেটে চিনচিন ব্যথা নিয়ে শাশুড়ির কাছে গিয়ে নতজানু হয়ে বলল, শিখা মা, আমার শরীরটা আজকাল ভীষণ অসুস্থ লাগছে, এই কয়েকদিন সবকিছু মানিয়ে নাও মা, আর চলছে না দেহটা। রেহেনা বেগম টিভির দিক থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকলো। শিখাকে আগাগোড়া একবার পরখ করে মুখ বাঁকিয়ে বলল, আজকালের মেয়েদের যত আগলা শরীর হয়েছে বাবু, আমাদের বুঝি বাচ্চা কাচ্চা হয়নি? হয়েছে নিশ্চয়। এভাবে বলো না মা, কেউ ইচ্ছে করে অসুস্থ হয় না। রাখো তোমার ইচ্ছা অনিচ্ছা। জানো সেকালে আমার বাচ্চা ডেলিভারি করে সংসারের সমস্ত কাজ একা করছি, কতগুলো বাচ্চা সামলেছি। কই, আমরা তো এত কাজচোর ছিলাম না। যাও গিয়ে রান্নাটা সেরে ফেলো, এই সময় কাজকর্মে শরীরের জন্য ভালো। রেহেনা বেগম পুরোনায় আবারও সিরিয়াল দেখায় মনোযোগ দিল। শিখা আবার চোখে
দেখলো কেবল শাশুড়িকে। লোকে বলে শাশুড়ি কখনো মা হয় না, আসলেই তাই। হারে হারে প্রমাণ পাচ্ছে মেয়েটা। সেবার যখন অসুস্থ ননদ আসছিল, এই মায়ে কতই বা না সতর্ক আর নীতিপক্ষ শুনছে শিখা। তার মেয়েকে দিয়ে একটা কাজ করানো যাবে না, এতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাগাতার এই অকর্মণ্যা কাচ্চর মেয়েটাকে সেবা যত্নের কোনো কমতি রাখে নেই, এমনকি মায়ের দায়িত্ব কাজগুলো করতে হয়েছে তাকে। আর যখন শিখা ভীষণ অসুস্থ, নিজেকে সাহায্য করার মতো একটা কাকপক্ষীও মিলছে না এই বাড়িতে। বাপের বাড়ি থেকে বাবা পোয়াতি মেয়েকে নিতে এসেছে কয়েকবার, সে বাড়িতে যেতে দেয়নি তারা। কড়া গলায় নিষেধ করে দিয়েছে রেহেনা বেগম পুনরায় যেন নিতে না আসে তার বউটাকে। সব ছিল নিজেদের স্বার্থে। সবার প্রয়োজন মেটানোর মেশিনটা চলে গেলে তাদের আবার কাজ করতে হতো না, এসব ভাবতে মেয়েটার চোখে ভিড় করছে কান্নার, অনবরত গড়িয়ে পড়ছে কিছুটা বুক ফাটা বোবা কান্না। শিখাকে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রেহেনা বেগম পুনরায় তেতো গলায় শুধরলো, এভাবে ব্যাগকালের মতো দাঁড়িয়ে কি করছো বৌমা? আমাকে কি নতুন দেখছো, নাকি আমার চেহারা বেড়েছে? যাও রান্না করো, রাত অনেক হয়েছে। আর হ্যাঁ শোনো, আমার জন্য একটু শিঙি মাছের ঝোল করিও। শিখা নড়ে চড়ে উঠলো, নিজের ভাবনা থেকে বেরিয়ে তড়িঘড়ি করে আঁচলে চোখ মুছে মৃদু এসে শুতলো। তোমার আমার কাছে নিত্য নতুন মা, তোমাদের যত দেখি ততই আগ্রহ পাই। ভাগ্য করে তোমাদের বাড়িতে এসেছি, নয়তো কত কিছু থেকে বঞ্চিত হতাম, কত কিছু জানা হতো না। পর মুহূর্তে আঁচলের চোখ মুছতে মুছতে জায়গা ত্যাগ করলে শিখা। রেহেনা বেগম ভুরু কুচকে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার পানে। কি বলে গেল মেয়েটা? সব তার মাথার উপর দিয়ে গেল। অকারণে মুখ বাঁকালেন উনি। সময় নষ্ট না করে আবারও ধ্যান দিল টিভির দিকে। রাত প্রায় 9টার দিকে ঘুম ভাঙে আজানের। আড়মোড় ভেঙে উঠল সে। অকারণে তাকিয়ে শিখাকে একবার খুঁজলো, বোধহয় মেয়েটা রুমে নেই। কই গেল? পাশেই তো ছিল এতক্ষণ। পর মুহূর্তে ফ্রেশ হয়ে নিচে গেল আজান। শরীরটা মেজমেজ করছে, এখন এক কাপ গরমা গরম কফি চায় তার শরীর। মায়ের রুমে একবার যেতে যেতে চাইলো আশেপাশে, এখনো দেখছে না শিখাকে। এবার একটু উঁচু কণ্ঠে আজান বলে উঠল, শিখা কোথায় তুমি? আমার জন্য একটা কফি নিয়ে আসো। এভাবে বার কয়েক ডেকেও সারা শব্দ নেই মেয়েটার। বিরক্ত নাক মুখ কুচকে গেল তার। মেয়েটাকে সময় মতো পাওয়া যায় না কখনো। কেয়ারলেস মেয়ে একটা। বড় সড়ো পা ফেলে রান্নাঘরের দিকে উঁকি দিল। পর মুহূর্তে শরীর শিউরে উঠল তার। শরীর ফ্লোরে রক্তের স্রোত বইছে। এরই মধ্যে জবুথবু অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে শিখা। আজান দৌড়ে এগিয়ে গেল সেদিকে। শিখার গা ছুঁয়ে ব্যস্ত কণ্ঠে শুধরালো, এই মেয়ে, এই কি হয়েছে তোমার? এমনটা কখন হলো? ওঠো শিখা, এত রক্ত কিসের? কোনো হুঁশ নেই মেয়েটার। শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। চোখে মুখে পানি ছিটিয়ে ফেরানোর চেষ্টা চালালো আজান, কিন্তু এবারও ব্যর্থ সে। ভয় পেল আজান, বেঁচে আছে তো মেয়েটা। পর মুহূর্তে উচ্চস্বরে মাকে ডাকলো। শিখাকে কোলে তুলে বেডে শুয়ে দিল। কয়েক মিনিট নিয়ে সেখানে উপস্থিত হলেন রেহেনা বেগম। উনি শিখাকে এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে চোখ কুচকে প্রশ্ন করলেন, কি হয়েছে রে? আজান বসা থেকে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলল, বলতে পারছি না মা। রান্নাঘরে রক্ত মাখো মাখো অবস্থায় ফ্লোরে পেলাম। অবস্থা খুব শোচনীয়, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে মা। রেহেনা বেগম ছেলের ধমক দিয়ে চুপ করে থাকতে বলো। কিছু হবে না, হসপিটাল ডক্টর, এত কিছুর কি দরকার? এত কিছু, এতটুকুতে এমনিতেই ঠিক হয়ে যাবে। দেখো না গিয়ে, জানি ভাঙ ধরে এমন করছে, শুধু শুধু টাকা খরচ। এখানে সময় অতিবাহিত হলো, কিন্তু শিখার কোনো উন্নতি নেই। আজান বউয়ের হাত পায়ে গরম তেল মালিশ করছে, ক্ষণে ক্ষণে নাম ধরে ডাকছে, কিন্তু সাড়া নেই শিখার। আরো ঘাবড়ে গেল আজান। এবার কিছুটা মায়ের বিপক্ষে গিয়ে হাসপাতালে নিয়ে গেল নিস্তেজ শিখাকে। সাথে সাথে গেল রেহেনা বেগম ছেলের তদারকি করার জন্য। না জানি ছেলেটা বউয়ের পিছনে অহেতুক টাকা খরচ করে, কিন্তু চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মায়ের। তৎক্ষণাৎ ইমার্জেন্সি ওয়ার্ডে ডক্টর মেয়েকে পরীক্ষা করে রাগান্বিত কণ্ঠে বলল, লাশটা নিয়ে আসছেন আপনারা? কম সময়ের মধ্যে এত শোচনীয় অবস্থা হয়নি রোগীর, এত দেরি করলেন কেন? আজান আমতা আমতা করছে। শুকনো ঢোক গিলে ডক্টরকে জিজ্ঞাসা করলো, ডক্টর বেঁচে আছে আমার স্ত্রী? সৃষ্টিকর্তার করুণায় এখনো শ্বাস চলছে, তবে হার্টবিট খুব স্লো। বাচ্চা বেঁচে আছে কিনা তা বলা যাচ্ছে না। ওনাকে এক্ষুনি অপারেশন করা দরকার, প্রচুর ব্লিডিং হয়েছে রোগীর। ইমার্জেন্সি রক্ত জোগাড় করুন, কুইক। সিজার লাগবে শুনে বেঁকে বসলেন রেহেনা বেগম। পাশ থেকে উনি ডক্টরকে গম্ভীর কণ্ঠে শুধরলো, এত দ্রুত সিজার করার দরকার নেই ডক্টর, কত টাকার ব্যাপার, আপনারা বরং নর্মাল ডেলিভারি চেষ্টা করুন।
ডক্টর ওনাকে ধমক দিয়ে বললেন, আপনি কি মানুষ? দেখতে তো মনে হচ্ছে ভদ্র ঘরের লোক, কিন্তু অসুস্থ মস্তিষ্ক, মেয়েটার জীবন মরণ সংশয় রয়েছে, আর আপনি এখনো টাকার চিন্তা করছেন। এই টাইমটাও দ্রুত মনে হচ্ছে আপনার কাছে। পাবলিক প্লেসে ডক্টর ধমক খেয়ে চুপসে গেল রেহেনা বেগম। মনে মনে ডক্টরকে প্রাণ ভরে গালি দিচ্ছেন উনি। স্লাশ ডাকাত এরা, কিছু হলেই সিজার করে, সব রোগীর থেকে টাকা খাওয়ার ধান্দা, এগুলো ভালোই জানা আছে তার। এরই মধ্যে আজানের অনুমতি নিয়ে ডাক্তার ও নার্স মিলে শিখাকে নিয়ে গেল ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে। আজান ব্যস্ত হয়ে পড়ল রক্তের সন্ধানে। ছেলেকে ব্যস্ত দেখে মা আশ্বাস দিয়ে শুধরালো, এত তাড়াহুড়ো করার কিছু নেই, রিল্যাক্স। তুই একা কেন এত চাপ নিচ্ছিস? বৌমার বাপকে কল দিয়ে এখানে আসতে বল, জানিয়ে দে তাদের মেয়ে অসুস্থ, অনেক টাকা পয়সার ব্যাপার। আজান মাকে কিছুক্ষণ জবাব না দিয়ে তৎক্ষণাৎ ওখান থেকে চলে গেল। বাইরে গিয়ে শ্বশুরকে কল দিয়ে জানিয়ে দিল শিখা অসুস্থ। বাবা মা এত রাতে মেয়ের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়ল। তৎক্ষণাৎ সবাই বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। কোলাহলপূর্ণ একটি দুপুর। হসপিটালের বারান্দায় বসে রোগীর আপনজনেরা কেউ নতুন অতিথির সমাগমে হাসছে, কেউ বা হারানোর শোকে কাঁদছে। হসপিটালের সাদা বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে শিখা। হাতে হরদমে স্যালাইন চলছে তার। 2 দিন হলো এখনো চোখ খুলে নেই মেয়েটা। মেয়ের পাশে মাথায় ব্যাকুল হয়ে আশপাশ করছে শিখার মা বোন। মেয়ের জন্য অস্থির হয়ে আছে মায়ের মন। মেয়েকে রেখে 1 মিনিটের জন্য কোথাও নড়ছে না অসুস্থ মা। অবশ্য হসপিটালে ওনারা দুজন ছাড়া আর কেউ নেই। অসুস্থ মেয়েকে রেখেই বাবাকে বের হতে হয়েছে নিজের কাজে। মেয়েটার পিছনে 2টো পয়সা ব্যয় করতে হলেও বাবাকে দিনরাত খাটতে হবে। বাবার জন্য যে একদণ্ড বিশ্রাম নিষিদ্ধ। আর রইল শাশুড়ি স্বামী। একদিন শিখার সাথে ছিল আজান, সেও আজ নিজের অফিসে গিয়েছে। ব্যস্ত মানুষ কিনা রেহেনা বেগম ওদিন রাতে যে বাড়ি গিয়েছে, তারপর তাকে হসপিটালের 4 সীমানায় দেখা যায়নি। মাথার উপর শস্য করে ঘুরছে বৈদ্যুতিক যন্ত্রটি। খটখট আওয়াজ আস্তে আস্তে মস্তিষ্ক সচল হতে লাগলো শিখার। একটু সময় নিয়ে পিট পিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে। পুনরায় আবার চোখ বন্ধ করে নিল শিখা। নিজেকে ধাতস্থ করতেই মনে পড়লো সেদিন রাতের ভয়াবহ ঘটনাটি। রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ করে মাথা ঘুরছিল। তৎক্ষণাৎ নিজের ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল ফ্লোরে। এরপর শুরু হলো প্রবল রক্তপাত। দম হয়ে নিস্তেজ হয়ে আসছিল তার ছোট্ট দেহখানি। তবুও টের পেয়েছে তার সাথে পেটের বাচ্চাটাও ছটপট করছে। তবু মুখ থেকে কোনো আওয়াজ করতে পারেনি। ক্রমশ নিস্তেজ হতে হতে শরীর ছেড়ে দিয়েছে কখন জানে না। এরপর আর কিচ্ছুটি মনে নেই তার। নিজের অনাগত জানটার কথা মাথায় আসতে পেটে হাত রাখে শিখা। কিন্তু অদ্ভুত, পেটটা খালি লাগছে। তবে কি বাচ্চাটা হারিয়ে গেছে? না। শিখা হঠাৎ করে মৃদু আওয়াজে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা এগিয়ে এসে আলতো হাতে মেয়েকে জড়িয়ে ধরল। তার মেয়ের কথা বলছে। আনন্দে মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। উনি ভেজা চোখে কোমল কণ্ঠে শুধল, মা তুই কথা বলছিস? এখন কেমন লাগছে তোর? শিখা একবার আশপাশ তাকিয়ে ধরা করায় বললেন, মা আমার বাচ্চাটা। শিখার মা মৃদু হাসলেন। তার মধ্যে সখা বোনের গাল ছুঁয়ে বলল, তোর বাচ্চা বেঁচে আছে আপা, তুই এত হাইপার হোস না, অসুস্থ তুই। স্বস্তির শ্বাস ছাড়ল শিখা। বাচ্চা ছুঁয়ে দেখার জন্য আকুপাকু করছে তার অবচেতন মন। হ্যাঁ, সৃষ্টিকর্তার বিশেষ কৃপায় 2 জন মরতে মরতে বেঁচে গিয়েছে তারা। সেদিন রাত 3টায় মেয়ে হয়েছে তার। তবে বাচ্চাটা ভীষণ অসুস্থ ছিল। ডাক্তার পেট থেকে বের করে আইসিইউতে ভর্তি করিয়েছে তাকে। ঘণ্টাখানেক পরে মেয়েকে নিয়ে শিখার কেবিনে ঢুকলো নার্স। সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিল শিখা। 2 হাত জড়িয়ে মা প্রথমে কপাল গভীর ওষ্ঠ ছুঁয়ে দিল মেয়েটার। ছোট্ট বাচ্চাটার স্নিগ্ধ মায়াবী চেহারা দেখে পরাণ জুড়িয়ে গেল তার। শুকনো ওষ্ঠে এক চিলতে মিষ্টি হাসি এসে বলে উঠল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার ছোট মা। তৎক্ষণাৎ মেয়েকে বুকের সাথে চেপে ধরে আবারও বলল, আমার দুঃখবিলাসী জীবনে তুই আমার এক চিলতে সোনালি আলো, তুই আমার একখণ্ড সুখ। বাচ্চাটা কি বুঝলো কিছু? মায়ের পরশ পেয়ে গোল গোল আঁখি দুটো ঘুরিয়ে কিঞ্চিত ঠোঁট এলিয়ে দিল মেয়েটা। এদের মা মেয়ের ভালোবাসার সাক্ষী হয়ে রইল বাকিরা। ওনারাও নিঃশব্দে হাসি আসলো সবাই। কিছুক্ষণ সময় নিয়ে শিখা মেয়ের নাম রাখলো আলো। 7 দিন হসপিটাল থেকে আলোকে নিয়ে আজ শ্বশুর বাড়িতে আসলো শিখা। তার সাথে রয়েছে মা বোন। এই 7 দিনের মধ্যে একটিবারের জন্য পুত্রবধূ বা নাতনিকে দেখতে যায়নি রেহেনা বেগম। আজ শিখা এসেও তার খোঁজ নেয়নি।
বোনের সাহায্যে ঘরে গেল মেয়েকে নিয়ে। তার শরীর এখনো অনেক দুর্বল, হাঁটতে পারছে না একা। রেহেনা বেগম চাপার আগে ফুসছে, একে তো বউয়ের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করছে তার ছেলে, তার মধ্যে দেখলে তো মেয়েটার তেজ কত। নাতনিকে নিয়ে আসছে বাড়িতে, কই দাদির করে দিবে, তা না, একদম রুমে গিয়ে ঘাপটি মেরেছে। এদের দেমাগ দেখলে গা জ্বলে যাচ্ছে তার। এর একটা বিহিত নিয়েই ছাড়বে সে। এই বাড়িতে একদিন গত হতেই পরের দিনে রেহেনা বেগম শিখার মাকে উদ্দেশ্য করে বললেন, আপা, বৌমা তো এখন অসুস্থ, আপনি বরং মাসখানেক মেয়েটাকে আপনাদের বাড়িতে নিয়ে রাখুন। দেখছেন তো আমাদের বাড়িতে দেখাশোনা করার জন্য কেউ নেই, আমি নিজেই অসুস্থ, আবার অন্যদিকে আপনার বাড়িতে তো ভাই একা, বেচারা একা সব কাজ সামলাতে না জানি কত কষ্ট হচ্ছে। শিখার মা সহজ সরল, মা আর না করলেন না। কৌশলে রেহেনা বেগম শিখাকে পাঠিয়ে দিল বাপের বাড়ি। অসুস্থ বউটাকে গাড়ি ভাড়া করেও দিল না। আজান দিতে চাইলেও চোখ রাঙিয়ে কড়া গলায় নিষেধ করে দিয়েছে রেহেনা বেগম। উনি নিজে ট্রেনের সিট বুকিং করে দিল। শিখার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব অনেকটাই, সাধারণত ট্রেনে করে যেতে হয়। রিজার্ভ গাড়ি না পেয়ে বাধ্য হয়ে অসুস্থ শিখাকে বসতে হলো ট্রেনে। অপারেশনের 8 দিনে ওভারব্রিজ ক্রস করতে ট্রেনের জার্নি ঢক্কল নিতে পারেনি মেয়েটার শরীর। সেলাইয়ের জায়গাগুলোতে টান লেগেছে, গড়িয়ে পড়ছে জল, অসহ্য যন্ত্রণা, সেই সাথে কেঁপে উঠল শিখার রুহু। বাড়িতে গিয়ে আবারও ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে তাকে। আর এটাই হচ্ছে রেহেনা বেগমের সূক্ষ্মভাবে দেওয়া পরোক্ষ শাস্তি। আজ ঈদের দিন, শিখার শ্বশুরবাড়িতে ঘরভর্তি মেহমান, হইচই আনন্দ কোলাহলপূর্ণ একটি পরিবেশ। একই সাথে বাড়ির 4 মেয়ে তাদের স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে। অনেকদিন পর একসাথে 4 মেয়েকে পেয়ে খুশিতে বাকবাকুব রেহেনা বেগম। মেয়েদের নাতি নাতনিদের দিয়ে ব্যস্ত হয়ে পড়ল নানি যান আশায়। ছেলেটা এখনো আধো আধো বলে শিখছে, মধুর সুরে নানি আপু বলে ডাকছে রেহেনা বেগমে। ডাক শুনে প্রাণ জুড়িয়ে যায় তার। বোনদের মধ্যে তার বাচ্চাটাই ছোট। আশা ছেলেকে মায়ের কোলে রেখে 4 বোন মিলে খোশ গল্প করছে। এতগুলো মানুষের রান্না, তবুও শিখা একাই রান্না ঘরে কাজ করছে। কেউ তাকে হাতে হাত একটু সাহায্য করছে না। উল্টে ননদরা এক একজনের এক এক রকমের পছন্দের খাবার একটার পর একটা অর্ডার করছে শিখাকে। রেহেনা বেগম সোফায় বসে মেয়ের নাতনিদের এটা সেটা গালে তুলে খাইয়ে দিচ্ছে আর রূপকথার গল্প শোনাচ্ছে। বাচ্চাগুলো খিলখিল করে হাসছে। এরই মধ্যে হঠাৎ করে ফ্লোরে বসে আলো মেয়েটা কাঁদছে। সেদিকে হুঁশ নেই দাদির। মায়ের মতো এই মেয়েটাও পরিবারের অবহেলিত প্রাণী হবেই না কেন? বাবা নিজেই তাদের মা মেয়ের প্রতি দায়িত্বহীন। সংসার জীবনে একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর মেন্টাল সাপোর্ট, আর এজন্য থাকতে হবে স্ত্রীর প্রতি স্বামীর অগাধ ভালোবাসা আর সম্মান। শ্বশুরবাড়িতে একজন নারীর গুরুত্ব ঠিক কতটুকু হবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা আর সম্মানের উপর। যে পুরুষ সংসার জীবনে নিজের স্ত্রী সন্তানকে গুরুত্ব দেয় না, পরিবারের বাকি সদস্য আর তাদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন করে না, এই স্ত্রী সন্তানরা পরিবারের সবার কাছে অবহেলিত হয় দিনের পর দিন। যেমনটা হয়ে আসছে শিখা। মেয়ের কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসছে শিখা। বাচ্চা মেয়েকে দেখে আটকে উঠল মা। মেয়েটা তার দাদির চুনের কৌটা থেকে চুন খাচ্ছে, যার ফলে এখন মুখ জ্বলে যাচ্ছে। আলো এখন 8 মাস চলছে, হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। অবুঝ মেয়েটা কখন জানি দাদির পানের ডালা থেকে চুন নিয়ে খেলছে আর সেটাই খাচ্ছে। ভাগ্যিস চোখে যায়নি। শিখা মেয়েকে সাথে সাথে কোলে তুলে নিল। বিয়ের পর এই প্রথম উচ্চস্বরে বলল, মা। পাশ থেকে রেহেনা বেগম অবাক হয়ে বললেন, কি হয়েছে, এত জোরে ডাকলেন কেন? তোমরা সবাই এখানে বসা, অথচ আমার বাচ্চা মেয়েটা ঠান্ডা ফ্লোরে বসে চুন খেয়ে যাতা অবস্থা করে কাঁদছে। এগুলো কি তোমাদের চোখে পড়ে না মা? তুমি তো দিব্যি মেয়ের নাতি নাতনিদের কোলে পিঠে নিয়ে কত খাতির যত্ন করছো, তবে আমার মেয়েটার প্রতি কেন এত সবার অবহেলা? আলো তো তোমার ছেলেরই মেয়ে মা, ওকে তো কখনো দেখি না আদর করে একটু কাছে ডাকো বা যত্ন করে খাইয়ে দাও। মাঝে মধ্যে আমি কোলে দিলেও তোমার কোমরে ব্যথা, কত অসুখ হয়। এখন গেল সেই সব, কি করে পারো এগুলো? একদম কথাগুলো বলে সারসাতে তেড়ে আসলো রেহেনা বেগম। শিখার গালে কয়েকটা চড় বসিয়ে দিয়ে উনি ক্রোধিত কণ্ঠে শুধালো, ফকিন্নির ঘরের মেয়ে ফকিন্নি, আমি কি করব না করব তাও এখন তোকে বলে কই হবে? আমার মেয়েরা আসছে বলে তোর ভাগে কম পড়ছে না? তুই আমার মেয়ে নাতি নাতিদের হিংসে করছিস? শিখা অবাক হয়ে গালে হাত দিয়ে বলল, আমি কখন
তাদের হিংসে করলাম মা। সে যাই হোক, তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে, শেষমেশ মারবে। শিখাকে থামিয়ে দিয়ে রেহেনা বেগম পুনরায় বলল, তো কি তোমার মাথায় তুলে নাচবো? বহু কষ্টে করা এই সংসার আমার সংসারে এসে তুমি 2 দিনের মেয়ে এত মাতব্বরি করছো। কান খুলে শুনে রাখো, এসব মাতব্বরি এখানে মোটেও চলবে না। আমার যখন যা ইচ্ছে করব, আমার মেয়েরা যখন খুশি আসবে, তুমি বলার কে? এরই মধ্যে 4 ননদ একসাথে এখানে মায়ের সাথে সুর মিলিয়ে কথা শোনাচ্ছে শিখাকে। তাদের পাশে দাঁড়ায়নি, মুখ টিপে হাসছে নন্দাই মশাইরা। এতগুলো মানুষের সামনে লজ্জায় চোখের জল থেকে জল গড়িয়ে পড়ছে মেয়েটার। ওনাদের সামনে টিকতে না পেরে মেয়েকে নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল শিখা। কিছুক্ষণ পরে বাহির থেকে বাড়ি আসলো আজান। আসতে না আসতে মা বোনদের বিচার, কথা না বাড়িয়ে রুমে আসতে বউয়ের বিচার। এই প্রথম শ্বশুরের নামে অভিযোগ তুলে শিখা, কিন্তু বিনিময়ে স্বামীর হাতে খেতে হলো আরো একটু শক্ত চর। আজান সবার ক্রোধ উগরে নিল শিখার উপর। চিৎকার দিয়ে বলে উঠল, তোমরা কি আমায় একটু শান্তি দেবে না? কেন এত অশান্তি করো শিখা? আরে বাচ্চা দেখাশোনা করতে পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? আজান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, একরাশ রাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ছেলেটারও একটু শান্তি নেই। সারা জীবন সবার দায়িত্ব নিতে নিতে কখন নিজেকে একটু সময় দেওয়ার ভাগ্য জুটে নেই। সংসারের বড় ছেলে কিনা, ছোট বোনদের লেখাপড়া শেষ করে বিয়ে দিয়েছে, এরপর নিজে বিয়ে করে পড়লো আরেক অশান্তি। সারাদিন খেটে বাড়িতে আসলে শুরু হয় মায়ের এক কথা, বউয়ের বাচ্চার আর এক কথা। মানুষ কেন যে বিয়ে করে? লম্বা না শ্বাস ছেড়ে বড় মাঠের ঘাসে বসে পড়ল আজান। কিছুক্ষণ পরে পকেট থেকে সিগারেটদের বের করে ধরিয়ে ঠোঁটে চেপে লম্বা টান দিল। আজান যেতে যেতে রুমের দরজা আটকায় দিল শিখা। সবার এরূপ আচরণে বিতৃষ্ণা এসে গিয়েছে জীবনের প্রতি। আদরের মেয়েটাকে ফ্লোরে রেখে রাগে দুঃখে হাতে নিল বিষের বোতল। আর এই অশান্তি সহ্য করবে না সে। সবাইকে মুক্তি দিয়ে নিজেও মুক্তি নিবে এই নরক থেকে। বসে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে আলো। মেয়েটার মুখ জ্বলে যাচ্ছে। হামাগুড়ি দিয়ে মায়ের পায়ের কাছে এসে ছোট্ট ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরল মাকে। নিজের ভাষায় হয়তো স্পষ্ট স্বরে কিছু বলছে সে। বিরক্ত হলো শিখা। এদের জন্য মরতে গিয়েও শান্তি নেই। রাগে চোটে ছোট্ট মেয়েটা শরীরে বসিয়ে দিল কয়েক খা। মার খেয়ে কান্নার গতি বাড়লো বাচ্চাটা। যা দেখে অস্থির হয়ে পড়লো মায়ের কোমল মন। সে দুনিয়া ছাড়লে এই বাচ্চার কি হবে? কে দেখবে তার মেয়েকে? মেয়ের কথা ভাবলে মোচড় দিয়ে উঠল মায়ের কলিজা। তৎক্ষণাৎ বিষের বোতলটা হাত থেকে ছুঁড়ে ফেললো। মেয়েকে বুকে জড়িয়ে মা ও মেয়ে কাঁধে বুক ভাসালো। ব্যাগ ভর্তি বাজার নিয়ে মাত্র এই বাসায় ফিরল আশরাফ। এই সময়টা বাড়িটা কেমন যেন নীরব হয়ে আছে। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। নীরবতার মাঝে থেমে থেমে আলোর মিহি কান্নার আওয়াজ ভেসে আসছে। আশরাফ ব্যাগগুলো বসার ঘরে রেখে ডাকলো শিখাকে, কিন্তু সাড়া দিচ্ছে না শিখা। উনি ব্যস্ত হয়ে নাতনির কান্না অনুসরণ করে শিখাদের রুমে উকি দিল। দরজা এখনো খোলাই আছে। দরজার পাশ ঘেঁষে আলো হাত পা ছড়িয়ে কাঁদছে। মেয়ের মুখ ফুলে গিয়েছে এখন। তারই পাশে নীরবে বসে শিখা মেটার চোখ দিয়ে অনবদ্য ঝরে নোনা জল। মা মেয়ের বিপর্যয়ের অবস্থা দেখে তড়িৎ গতিতে এগিয়ে আসলো উনি। নাতনিকে কোলে তুলে নিয়ে ব্যস্ত কণ্ঠে শুধরালো, তোমাদের এই অবস্থা কেন মা? আলোর কি হয়েছে? তোমার কি হয়েছে বৌমা? আজ ঈদের দিনটাও তুমি কাঁদছো কেন মা? চোখ তুলে শ্বশুরের দিকে এক পলক তাকালো শিখা। খানিকটা দম নিয়ে ভাঙ্গা কণ্ঠে বলল, আপনি তো আগের থেকে জানতেন বাবা, আপনার ছেলে কেমন, আপনার স্ত্রী কেমন মানুষ, সব জেনে শুনে আপনি কেন আমাকে এই ছেলের ঘরে এই বউ করে আনলেন বাবা? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? আপনার কি ক্ষতি করেছিলাম আমি আপনাদের? মেয়েটার কথা শুনে সাথে সাথে মাথা নিচু করে নিল আশরাফ। ওনার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। শিখা এখনো উত্তরে আসায় তাকিয়ে রইল শ্বশুরের মুখপানে। যা দেখে অপরাধীর ন্যায় আশরাফ বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও মা, অজান্তে বড় ভুল করে ফেলেছি আমি। জানি ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। ভাবছি বিয়ের পর ছেলেটা পাল্টে যাবে, কিন্তু ছেলেকে সঠিক মানুষ করতে পারিনি মা। আমি একজন ব্যর্থ বাবা, ব্যর্থ স্বামীও বটে। শিখা ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য করে হাসলো কিঞ্চিত। তার চঞ্চল জীবনটা নরক বানিয়ে দিয়েছে এরা। ক্ষমা? সব ভুলের কি ক্ষমা? পরক্ষণে জড়সড় শিখা হাত ধরে নিচে নিয়ে আসলো আশরাফ। যদি এরা মা ছেলে দুজনে তার হাতের নাগালে চলে গিয়েছে আগেই, তবুও এর একটা বিহিত করতেই হবে আজ। না, এভাবে আর চলে না।
হয়তো এরা মা ছেলে ভালো থাকবে, নয়তো নিজ দায়িত্বে মেয়েটাকে এই অশান্ত নগর থেকে মুক্ত করে দিবে। ঘড়ির কাটা সময় 12টা ছুঁইছি। বাড়ির সবাই বসার ঘরে থমথমে মুখ করে বসে আছে, কারো মুখে কোনো আওয়াজ নেই। তার মধ্যে উচ্চস্বরে একের পর এক ক্রোধিত কণ্ঠে ছেলেকে কথা শোনাচ্ছে বাবা। খানিকক্ষণ আগে বাবা সবাইকে এক জায়গায় ডেকেছেন। সোফায় গম্ভীর মুখ করে বসে আছে আজান। বুড়ো বয়সে মাত্র সবার সামনে বাবা তার গালে থাপ্পড় এঁটে দিয়েছেন। বোন জামাইয়ের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। স্বামীর ভয়ে রেহেনা বেগমও চুপচাপ বসে আছেন আজ, কেননা এভাবে কখনো রাখতে দেখেনি আশাপ লোকটাকে। তবে মনে মনে ফুঁসছেন উনি। তার মধ্যে আশাপ স্ত্রীর দিকে তাকিয়ে গমগম গলায় বললেন, ছোট্টবেলায় মা মারা গেছে আমার, বাবার হাতেই মানুষ হয়েছে আমরা। বড় সংসারে আমি বড় ছিলাম, বয়স অল্প ছিল, তবু আব্বার সংসারে হাল ধরতে তোমাকে ছেলের বউ করে আনে। তখন থেকে এই সংসার তোমার ইচ্ছেতেই চলতো রেহেনা। বয়স অল্প ছিল, আমি বাইরে কাজকর্ম সেরে এসে সংসার নিয়ে ঘাটতাম না। ইনকাম যা হতো তোমার হাতেই তুলে দিতাম। এরই মধ্যে আমাদের ছেলে মেয়ের জন্ম হলো। আমি যুবক থেকে পুরুষে পরিণত হলাম। মেয়েরা বড় হতে লাগলো, দায়িত্ব বাড়লো। এভাবে চলতে চলতে কখন যে সংসারের রাজত্ব সব তুমি নিয়েছো বুঝতেই পারিনি। এরপর যখন বুঝলাম তখন বড্ড দেরি হয়ে গিয়েছে আমার। আসলে আমি আমার রাজ্যের রানী করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ঠিক রানী হলে, তবে স্বামী বানিয়ে নিয়ে গেলে গোলাম। এর থেকে তোমার কথায় চলতে হতো আমার। মাঝে মধ্যে সহ্য করতে না পেরে কিছুটা হলো সংসারে তুমি সে কি অশান্তি করতে। এর যে 4 মেয়ে ছিল, এদের বিয়ে দেবার চিন্তা ছিল মাথার। এদের জন্য মুখ বুজে হজম করেছি সব, কিন্তু তুমি আমায় দুর্বল ভেবে পায়ে পিষে এসেছো। আসলে ছোট থেকে আমি শান্তিপ্রিয় পুরুষ মানুষ। সংসারের ঝুট ঝামেলা কোনো কালেই পছন্দ ছিল না। এরপর মেয়েদের বিয়ে দিলাম, ছেলের জন্য বউ করে আনলাম। বয়স বাড়ছে তোমার, ভাবছো তুমি কিছু হলেও পাল্টে যাবে, কিন্তু তুমি এই মেয়েটাকে একটু শান্তি দিচ্ছ না রেহেনা। এদের স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফে তুমি ঢুকে পড়ো, মিনিমাম লজ্জা তোমার নেই। আজ টাকা পয়সা পেয়ে তোমার দেমাগ মাটিতে না পড়ে ভুলে যাও না, তুমিও কিন্তু ছিলে একজন দরিদ্র মাঝির মেয়ে। এসব অতীত ভুলতে নেই, বুঝলে? তুমি যেমন এই বাড়ির বউ, ঠিক তেমনই শিখাও এই বাড়ির বউ। আজ তুমি বৌমার গায়ে হাত তুললে, কাজটা একদম ঠিক করে নেই রেহেনা। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো তোমাদের মা ছেলেকে আমি নিজ দায়িত্বে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। আমার নীরবতাকে তোমরা দুর্বল ভেবো না, বুঝলে? লম্বা কথা শেষ করে শ্বাস ছাড়ল আশাপ। রেহেনা বেগম মেয়ে জামাইদের সামনে অপমানিত হয়ে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেল। আশরাফ পুনরায় মেয়েদের উদ্দেশ্য করে বলল, এই যে মেয়েরা, তোমাদের বিয়ে দিয়েছি, এখন স্বামীর সংসারে তোমাদের নিজের সংসার। মাঝে মাঝে বাপের বাড়িতে আসবে, 2-4 দিন হাসি আনন্দ করে থেকে চলে যাবে। তোমরা কেন অন্যের সংসারে মায়ের সাথে পাল্লা দিয়ে অশান্তি করছো? এসব বাদ দিয়ে নিজের সংসারে মনোযোগী হও, আর কখনো এমনটা যেন আমি না দেখি, খবরদার। মেয়েরা আর কিছু বলার সাহস পেল না। আশরাফ ছেলের কাজ চেপে থমথম মুখে আবারও বলল, একজন ভালো সন্তান হওয়ার পাশাপাশি একজন ভালো স্বামীও হতে হয়, বুঝলে আজান? একজন তোমার জন্মদাত্রী, অন্যজন তোমার অর্ধাঙ্গিনী। এরা দুজনেই তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তুমি একজনের জন্য আরেকজনকে অবহেলা করবে? এর জন্য রবের নিকট তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি আজ বৌমার গায়ে হাত তুললে, ছি আজান, এমনটা তোমার থেকে আমি আশা করিনি। আমাকে দেখেছো তোমার মায়ের গায়ে কখনো হাত তুলতে বা তার সাথে জঘন্য ব্যবহার করতে? কিছু জবাব দিল না আজান। আজ যেন কিছুটা কানে যাচ্ছে না তার। আশাপ আবারও সবার হয়ে শিখার কাছে ক্ষমা চেয়ে নিল। শিখা নির্বাক। পরমধ্যে আশাপ আলোকে নিয়ে ডক্টর দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিখা এলোমেলো দৃষ্টিতে চাইল একবার নিজের মেরুদণ্ড হয়ে স্বামীর দিকে। একই পুরুষ, কতটা না কেয়ারিং সন্তান সে, আবার স্বামী হিসেবে কতই না জঘন্য পুরুষ। ওই যে অতিরিক্ত মা ঘেঁষা সব ছেলেরাই যে সবসময় ভালো স্বামী হয় এমনটা কিন্তু না। এরা ভালো সন্তান হতে পারলো স্বামী হিসেবে ঠুনকো। এই সমস্ত ছেলেরা তার মাকে জীবনে যেভাবে সম্মান বা প্রায়োরিটি দেয়, সেই ছেলেটাই যদি তার সন্তান মাকে তার অর্ধেক সম্মান ও প্রায়োরিটি দিত, তাহলে সমাজে অর্ধেক পরিবারের কলহ মিটে যেত। মানিয়ে নিতে নিতে কেটে গিয়েছে আরো কয়েকটি বছর। কিশোর মেয়ে এখন নারীতে পরিণত হয়েছে শিখা। এই সংসারে এখনো গুঞ্জন শুনতে হয় তাকে, কত গঞ্জনা। বছর কয়েক একটু স্বস্তি মিললেও
তাকে আগলে রাখা বাবারূপী শ্বশুরটা হারিয়ে গেছে অবেলায়। ওই তো সেবার চৈত্রের মরলে ডেঙ্গু জ্বরে। 1 বছর হয়ে গেছে বাবা নেই, এখন এগোচ্ছে, বুঝতে শিখেছে, মস্তিষ্কের উন্নতি হয়েছে এক ঘর কন্যার। তার ছোট্ট মেয়েটা এখন কথা শিখেছে, হাঁটতে শিখেছে। তার ওই অবুঝ মায়ের বয়স বাড়াতে বুঝতে শিখেছে নিজের দায়িত্ব নিজে নিতে হবে। এবার শান্তিতে এবার একটু দম নিতে হবে। এই কোলহাল আর কত। ভাগ্যক্রমে হসপিটালের রোগীদের দেখাশোনার জন্য একটা জব মিলে গেল। দায়িত্বহীন সেই পুরুষটা আর পাল্টালো না, তবে শিখাকে আর গালমন্দ করে না, গায়ে হাত তুলে না বহুকাল। এই সংসারের গুরু এখনো মাই রয়ে গেল। কিছু মানুষ আজকাল একই থাকে, তারা কখনো নিজের স্বভাব পাল্টায় না। তবে শিখা জব পেয়েছে শুনে রেহেনা বেগম এবার খুশি। বাড়তি ইনকামের একটা সুযোগ হলো, শিখা নিজের কাজে জয়েন হলো। এটাই হলো জীবনের প্রথম আশার আলো। সংসার নামক বন্দি খাঁচা থেকে মুক্ত হয়ে কয়েক ঘন্টা আরামসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মেলে যেন। তবুও এখনো তাকে ছাড় দেয়নি রেহেনা বেগম। বাড়ির সব কাজ করে তবেই ছুটি মিলত মেয়েটার। মাঝে মাঝে নাইট ডিউটি করে রেস্ট পেত না। বাড়ির বউ রোবট কিনা, এদের তো কাজই সবাই বিনা স্বার্থে রাত দিন সেবা দেওয়া। তবুও হাসি খুশি নিজে ইনকাম সবার অগোচরে বাবা মাকে কিছু পয়সা দেওয়া যেত, নিজের ইচ্ছা মতো কিছু করা যেত। ধারে ধারে হাত পাতার ঝুট ঝামেলা থেকে মুক্তি মিলল। এভাবে দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো রেহেনা বেগম। আজান দিশেহারা হয়ে যায়, বড় বড় ডাক্তার দেখে মাকে, কিন্তু মায়ের উন্নতি নেই। ধীরে ধীরে সুঠাম গড়নের দেহটা অচল হয়ে আসলো। বাকশক্তি হারালো মা। শরীরে দেখা দিল নানাবিধ রোগ। একসময় নিস্তেজ হয়ে বিছানাতে গড়াগড়ি খেতে হলো সেই তেজলি মহিলাকে। সে আর কথা বলে না, শরীরে অশান্তিতে দিনরাত ছটপটিয়ে কেটে যায়। আর তার করুণ সময়ে এখন আর মেয়েদের দেখা যায় না আশেপাশে। ঘরের সেই অকর্মণ্যা মেয়েটাকেই প্রয়োজন হচ্ছে। শেষ সময় শাশুড়ির দেখাশোনা করছে শেখা, কিন্তু এখন আর ভালোবেসে নয়, দায়িত্বটুকু করছে দায়িত্ব থেকে। রেহেনা বেগম নিজেকে দেখে বুঝলো তার আয়ু ফুরিয়ে আসছে। ততক্ষণে নিভে যাওয়ার বিবেক জাগ্রত হলো। নিজের করা অন্যায়গুলো ক্ষণে ক্ষণে মস্তিষ্কে কিলবিল করছে। খুব করে ক্ষমা চাইলো ইচ্ছে করে আস, তবে সেই ক্ষমতা যে হারিয়ে ফেলছে বেলা শেষে। শিখাকে দেখলে চোখ থেকে গড়িয়ে পড়ছে নীরব জল, কিন্তু এই ভাষাহীন নীরব যন্ত্রণাটা কেউ আর দেখছে না, কেউ আর বুঝছে না, আর না চেষ্টা করছে। অনুশোচনার দগ্ধ হতে হতে আজ দুপুরে হার্ট অ্যাটাক করে দুনিয়া ছাড়লো রেহেনা বেগম। ও মামা! মেঝেতে হাত পা ছড়িয়ে শাশুড়ির মুখ পানে তাকিয়ে গভীর ধ্যানে মগ্ন ছিল শিখা। মূর্ছা মাখা কিছু স্মৃতিচারণে ঝাপসা হয়ে আসছে তার চোখ। হঠাৎ করে আলো মাকে পিছন থেকে জড়িয়ে ধরে ডাকলো। মেয়ের স্পর্শে ধ্যান ভাঙলো মায়ের। মেয়েকে কোলের উপরে বসিয়ে একবার আশপাশ দৃষ্টি বুলিয়ে নিল শিখা। লোকজন আর চোখে দেখছে তাকে। তা দেখে মেয়ের কাছে এগিয়ে আসলো মনিরুল ও তার স্ত্রী। বাবা মেয়ের মাথায় স্নেহতুক হাত বুলিয়ে মিহি কণ্ঠে শুধালো, আম্মা এখনো এমনি বসে আছে কেন? আলো নানুকে নিয়ে তুই ভিতরে যা আম্মা। ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে পুনরায় বাবা বলল, সখা তোর আপাকে ধরে ভিতরে নিয়ে যা। তার মধ্যে ভারী কয়েক দীর্ঘশ্বাস ছেলে গা ঝাড়া দিয়ে উঠে বসলো শিখা। কোনো বনিতা ছাড়াই এক হাতে আলোকে জড়িয়ে ধরে সামনের দিকে পা চালালো। এমন সময় আরো একটা পিচ্চি ছেলের হাত অন্য হাত ধরে আধো আধো কণ্ঠে শুধরালো, কালামণি আমি তোমার সাথে যাব। শিখা কিঞ্চিত মুচকি হাসলো, কোলে তুলে নিল বোনের ছেলেকে। এটা হচ্ছে সখার দুষ্টু ছেলে শাহন। বছর 4 আগে গার্মেন্টস কর্মী রৌনকের সাথে বিয়ে হয় সখার। বাবা এবার আর ছোট মেয়ের জন্য উঁচু ঘর কিংবা টাকা পয়সা খুঁজেনি। প্রথম থেকে ভুল শিক্ষা নিয়ে সঠিক মানুষ খুঁজেছে। রৌনকের ঘরে বিলাসিতা না থাকলেও সীমাহীন ভালোবাসা রয়েছে। স্বামীর ওই ছোট্ট কুটিরে দিব্যি সুখে আছে সখা। সময় এগোচ্ছে, সেই সাথে মৃত মানুষটা তার নিজস্ব ঠিকানায় পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে মৃত বাড়িতে। চারিপাশে মানুষজনের ভিড়। ভিড়ের মাঝে সাদা কাপড়ে মোড়ানো মৃত মায়ের চারপাশ ঘিরে কাঁদছে ছেলেমেয়েরা। সে কি আজাহারি, প্রিয় হারানোর শোক। মা যেমনই হোক না কেন, তাদের তো মা। মা হিসেবে রেহেনা বেগম কখনো সন্তানের কোনো ইচ্ছায় খামতি রাখেনি। আজ তাদের সন্তানদের একেবারে ইতিম করে পৃথিবীর মায়া ত্যাগ করলো সেই মানুষটি। জানাজায় অনুষ্ঠিত হওয়ার সময়
আসছে, নিথর হওয়া লাশের জন্য অপেক্ষা করছে সবাই। কেউ কেউ অধৈর্য হয়ে তাড়া দিচ্ছে। সবাই সবার নিজস্ব কাজে ব্যস্ত কিনা একের করে সবাই দেখা করে বিদায় দিল, জানালো রেহেনা বেগমে। দূরে ওই মাটির ঘরখানিতে একা একা পড়ে রইল রেহেনা বেগম। কেউ আর তার কাছে দাঁড়ানো না দুদণ্ড। জীবিত থাকতে যত বাহাদুরি আমাদের, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে সব আয়োজন শেষ। মাকে কবরে রেখে এসে একেবারে ভেঙে পড়ল আজান। মায়ের রুমে এসে খালি বিছানাটার উপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটা। তার চারপাশে চার বোন হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মেঝেতে। আজ থেকে এই রুমটায় আর কেউ থাকবে না, সব কিছু পড়ে রইল, শুধু হারিয়ে গেল মা। সে কথা ভাবতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আজান। মাকে একটু বেশি ভালোবাসত ছেলে। বাবাকে কাঁদতে দেখে ছোট্ট আলো গুটি গুটি পায়ে এগিয়ে আসলো বাবার নিকট। রুম থেকে খানিকটা দূরে দাঁড়ানো মায়ের দিকে একবার তাকিয়ে বাবার কাঁধে হাত রেখে কোমল কণ্ঠে শুধালো, বাবা কেঁদো না বাবা, কষ্ট হয়েছে খুব? আমার মা একবার বলেছিল মানুষ মরণশীল, এরা তো আর চিরকাল বেঁচে থাকবে না, তাই না বাবা? মা হারিয়ে গিয়েছে তো কি হয়েছে বাবা, আজ থেকে আমি তোমাদের আর একটা মা, কেঁদো না বাবা। তার ছোট্ট মেয়েটা হুট করে যেন বড় হয়ে গেল। কি সুন্দর বলে বিজ্ঞদের মতো কথা বলছে। আলোর ফুপিরা অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। পরক্ষণে আজান ছোট্ট মেয়েকে বুকে জড়িয়ে ভেজা কণ্ঠে বার কয়েক ডাকলো, মা মা, তুই আমার ছোট্ট মা। এমন করে এত স্নেহ মাখা কণ্ঠে হয়তো আর কখনো মেয়েকে ডাকেনি আজান। টুপ করে মেয়েটার কপালে চুমু খেলো সে। বাবার এত আদর পেয়ে ফোকলা দাঁত বের করে খিলখিল ধরে হেসে উঠল অবুঝ আলো। ছোট থেকে হাত দিয়ে বাবার চোখের কার্নিশের নোনা জলটুকু মুছে দিল। আজান মলিন হেসে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে এগিয়ে আসলো শিখর মুখোমুখি। হঠাৎ করে স্ত্রীর একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে শুধরালো, আমার মাকে তুমি ক্ষমা করে দিও শিখা। আমি জানি আমার মা তোমার সাথে খুব অন্যায় করেছিল। মায়ের দৃষ্টিগুলো দেখে আমি নীরব ছিলাম, মাকে কিছুটি বলতে পারিনি। যদি মা কষ্ট পায়, কিন্তু তবুও পারলে আমার মৃত মাটাকে ক্ষমা করে দিও। শিখা গম্ভীর নির্বাক চিত্রে দাঁড়িয়ে রইল, কেবল দৃষ্টি আর ফ্লোরের দিকে নিবন্ধিত। এই মানুষটা ক্ষমা করতে মন সায় দিচ্ছে না তার। কি করে ভুলে যাবে কিশোরী মনে শাশুড়ির দেওয়া এত আঘাত? আজান এবারও ডাকলো, শিখা। শিখা চোখ তুলতে তাকালো। কয়েক সেকেন্ড মৌনতা পালন করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাকে হয়তো আমি ক্ষমা করে দিলাম, তবে আমার রুহু তাকে ক্ষমা করতে নারাজ। যদি কখনো অতীত ভুলে তার দেওয়া আঘাত ভুলতে পারি, তবে সেই দিন আর কোনো অভিযোগ থাকবে না। আজান মিনিট খানেক সময় শিখার হাত ছেড়ে দিল। এহেন কথা এখন কি আর বলা উচিত ছিল তার? তবে পণ করলো মনের সাথে, ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেলবে আজান। স্ত্রীকে ভালো না বাসলে অবহেলা করবে না। অতঃপর মেয়েকে সাথে করে চোখ মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল উঠোনে। মা নেই আজ 2 সপ্তাহ হলো। সবাই ধীরে ধীরে শোক ভুলে আবারও নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আত্মীয় স্বজনরা চলে গিয়েছে আগে, মেয়েরাও চলে গিয়েছে নিজ নিজ সংসারে। বড় ঘরটা এখন ফাঁকা, নিরিবিলি, স্তব্ধ। বাড়ির একমাত্র ছেলে আজান 2 দিন ধরে অসুস্থ। আজ তাকে সন্ধ্যায় হসপিটালে ভর্তি করিয়েছে শিখা। ডায়রিয়া জনিত সমস্যার সাথে জ্বরে দিশেহারা ছেলেটা। ডক্টর দেখে ওষুধ স্যালাইন সবের সাথে সাথে বারবার শরীর মুছে দিতে বলেছে। অসুস্থ স্বামীর পাশে নির্ঘুম রাত কাটাচ্ছে শিখা। অন্য বেডে আলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজান এখনো শরীরে উত্তপ্ত ছটপট। রাত 3টায় আবারও ডক্টর সুমা আসলো চেক আপ করতে। উনি শিখার পূর্ব পরিচিত। শিখাকে রাতের শেষ প্রহরে স্বামীর মাথায় জলপট্টি দিতে দেখে উনি কিঞ্চিত হেসে শুধল, আপনি এখনো জেগে আছেন? শিখা মৃদুকণ্ঠ বলল, কি যে বলেন, উনি অসুস্থ, তাকে রেখে ঘুমাই কি করে? বাহ, স্বামীকে বুঝি খুব ভালোবাসেন? তা জানি না, তবে বিয়ের পর থেকে মেয়ের সবটাই জুড়ে থাকে স্বামী। শিখার উত্তর শুনে সুমা একটু রসিকতা করে বলল, বা বাবা, সুখী কপাল, আপনি ভীষণ ভাগ্যবতী নারী। আপনার হাজব্যান্ডও বোধহয় আপনাকে খুব ভালোবাসে। হা, ভালোবাসা অতি দামি শব্দ, এটা সবার জন্য নয়। নারীর সবটা জুড়ে তার স্বামী থাকলেও একজন স্ত্রী তার স্বামীর কখনো প্রিয়জন হতে পারে না ম্যাডাম। স্বামীর প্রিয়জন তো তার মা, বোন, তার আপনজনেরা। স্ত্রী তো পরের মেয়ে, সে শুধু শ্বশুরবাড়ির চাকরানি আর সকলের প্রয়োজন মেটানোর মেশিন। কথা শেষ করে ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসলো শিখা। সবটা শুনে ডক্টর সুমা তৎক্ষণাৎ আমতা আমতা করে বলল, সরি ম্যাম, আপনাকে পার্সোনালভাবে অ্যাটাক করে ফেললাম। এটা একদম অনুচিত কাজ। আমি আবারও সরি, কিছু মনে করবেন না। শিখা মুচকি এসে বলল, আরে ব্যাপার না ম্যাডাম, এভরিথিং ইজ ওকে। ডক্টর কথা না বাড়িয়ে নিজের কাজে মনোযোগী হলো। আজান চোখ বন্ধ করে থাকলেও শিখার কথা কান এড়ালো না। খুব গোপনে তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল পুরুষটি।
তারই বা কি দোষ? ছোটবেলা থেকে মা তাকে এভাবেই গড়ে তুলেছিল। তাকে মা যতটুকু শেখায় সন্তানও তাই শিখে। 5 বছর পর সবকিছু আগের নিয়মে চলছে, সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত। এরই মধ্যে শিখার একটা ছেলে হয়েছে। আজান একজন দায়িত্বশীল পিতা হয়ে গিয়েছে। ধীরে ধীরে নিজেকে কিছুটা হলেও পাল্টে নিয়েছে। আজ ফজরের নামাজ পড়ে কবরস্থানে আসলো শিখা। শ্বশুরের কবরে জিয়ারত করে শাশুড়ির কবরের নিকট দাঁড়িয়ে মিহি কণ্ঠে শুধরালো, কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেছে। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিমান জমা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছু প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি, আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরের এক কিশোরীকে মন ভেঙেছ। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছ অবলায়। সংসার জীবনে বানিয়েছ তিক্তময়। জীবনে থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাও নাই আমায়। সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছ। অথচ এই আমাকে দেখে এই শুনে তোমার ছেলের বউ করেছিল। তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মণা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি। তুমি এতটা নিষ্ঠুর মা হলে? গর্ভকালীন সময় একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টা তুমি দিয়েছো আমায় বড় একটা পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে। তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে উঠত। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহ জন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলে বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে কোনো জায়গা করতে পারেনি। পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমি তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটি মেরুদণ্ডহীন কাপুরুষ। সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃগর্ভের ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনও তোমার কথা মনে করে খুব কাঁদে, প্রতি তোমায় খুব মিস করে। তুমি খুশি তো মা? আর আমি কেমন আছি শুনবে মা? শোনো তবে। আমি ভালো আছি, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরে আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? তোমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো। অনেক প্রার্থনার ফল এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা? আমি ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিকঠাকে ঠিক, ভুলটাকে ভুল বলা শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও বন্ধু হতে হয় তাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো, তুমি খুব ভালো থাকো। আমার কথা না ভেবে তুমি না আমি ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশের পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমিহীন কারাগারে এক কয়েদি পেয়েছি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।